আছেন আমাদের সাথে সম্রাট খান এবং সর্বশেষ অতিথি আছেন মেহেদী হাসান, এই দুইজনই আমাদের আছেন। সম্রাট ভাই, সংক্ষেপে যদি বলেন আপনি কেমন আছেন এবং আপনার প্রশ্ন যদি একটা থাকে কিছু। হ্যাঁ, আসাদ ভাই ভালো আছেন আপনি? জি ভালো, আমরা ভালো। মাসুদ ভাই ভালো আছেন? মাসুদ ভাই কি অবস্থা? অনেকদিন পর আপনার সাথে কথা হচ্ছে। হ্যাঁ, এই তো ভালো আছি। আপনাকে পেয়ে মনটা ভালো হয়ে গেল আর কি। হ্যাঁ, আমি আসলে আমি আগের ২টা লাইভও দেখছি, বাট আমি ইচ্ছা করে যুক্ত হই নাই। সো তেমন কোনো কোয়েশ্চেন ছিল না। সো ভাবলাম যে আজকে একটা কোয়েশ্চেন আসলে কয়েকদিন আগেই আসছে মনে। তো আপনি যদি সংক্ষেপে যদি বলেন, আপনার মানে অ্যান্সার দিলেই হবে। ওপিনিয়ন ওইভাবে বড় এক্সপ্লেনেশন না করলেও হবে, কোনো সমস্যা নাই। আর আমি আসাদ ভাইকে আরেকটা কোয়েশ্চেন করব, বা আপনিও যদি অ্যান্সার দিতে চান ওইটাও দিতে পারেন। জাস্ট ২টা কোয়েশ্চেনই। একটা হয়তো প্রথমটা হয়তো স্যার মাসুদ ভাই আপনার জন্য এক্সক্লুসিভলি। এই যে আমরা যে কি বলে যে কোরআন পড়লে যে নেকি পাই বা সোয়াব হয়, যে এটা পড়লে এই সোয়াব, এটা পড়লে এত সোয়াব, এই আয়াতটা পড়লে এত এরকম টাইপের সোয়াব, আবার আরেকটা আয়াত পড়লে এরকম টাইপের সোয়াব। মানে সোয়াবের আবার অনেক ধরন আছে, বড় সোয়াব, ছোট সোয়াব। এই আইডিয়াটা মোহাম্মদ পাইলো থেকে, এন্ড এটা কি সে কপি করছে কিনা জুডাইজম থেকে, ইহুদিদের থেকে, বা অন্য কোনো ধর্ম থেকে কপি করছে কিনা? মাসুদ ভাই। হ্যাঁ, এটা মোহাম্মদ ইহুদি ধর্ম থেকে কপি করেছে। সব বা পুণ্য এটা কপি করেছে অন্য ধর্ম থেকে। আচ্ছা, আর এই সোয়াবের কথাগুলি কি শুধুমাত্র কোরআনেই বলা আছে নাকি হাদিসেই বেশিরভাগ বলা আছে? এটা কোরআনেও বলা আছে, হাদিসে আছে কিছুটা বিস্তারিত, কিন্তু কোরআনে বলা আছে শুধু যে আল্লাহ পুরস্কার দান করবে, এই ধরনের কথা বলা আছে। আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেবে, খুশি হবে, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে, এই ধরনের। কিন্তু আমলের যে সওয়াব, যে এটা করলে, এই আমল করলে আল্লাহ, এই দোয়া পড়লে আল্লাহ খুশি হবেন, অমুক দোয়া পড়লে আল্লাহ শয়তান থেকে বাঁচাবেন, সেগুলো মেইনলি আছে হাদিসে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এই আসাদ ভাই, আপনাকে এই প্রশ্নটা করে আমি চলে যাব, যেহেতু আপনারা একদম শেষের দিকে। আমরা জানি যে সাবকন্টিনেন্ট, স্পেশালি মুসলিম কান্ট্রি গুলিতে, মানে সাবকন্টিনেন্টের ইন্ডিয়া তো আছেই, বাট ইন্ডিয়া তো মুসলিম কান্ট্রি না, বাট তারপরেও মানে ওমেনস রাইট অনেক, মানে ওমেনরা অনেক সাপ্রেসড। বাট তারপরও বাংলাদেশে তো এখন দেখতেছি যে যেসব মহিলাদের টাকা আছে অনেক, তারা তো অনেক ছেলেকেই অনেক ধরনের হ্যারাসমেন্টের মধ্যে ফালাই দিতেছে, অনেক ধরনের কেসের মধ্যে ফালাই দিতেছে। সো আসলে এই সাপ্রেশনটা কি শুধুমাত্র অর্থনৈতিক ভাবে যারা দুর্বল অথবা মিডল ক্লাসে আছে তাদের জন্য, নাকি আপার ক্লাসের জন্য এটা ইনভলভড? আমার তো মনে হয় না যে আপার ক্লাসের মহিলারা খারাপ আছে, তারা খুবই ভালো আছে, এবং তারা চাইলে যে কোনো ছেলেরই যে কোনো মোমেন্টে বিপদে ফালাইতে পারে। আপনি সম্ভবত এই লায়লা মামুন এই ঘটনাটাকে একটু করছেন, যে ওর বিরুদ্ধে, মামুনের বিরুদ্ধে ধর্ষণ মামলা টামলা দিয়েছে অনেকগুলো। আসলে মামলা দিছে। এখন তাদের মধ্যে কি ঘটেছে আমি তো জানি না, তবে এই সম্পর্কের ক্ষেত্রে প্রতারণার দিয়ে দেওয়া বা ধর্ষণের মামলা দেওয়া এগুলো অন্যায়, এটা ঠিক না। যেটা হয়নি সেটা সেই মামলা দিয়ে আরো যারা সত্যিকার অর্থে ধর্ষণের শিকার হন সে সকল নারীদেরকে আসলে অপমান করা বা তাদের আইনি সুরক্ষায় বাধা দেওয়া, এরা গণশত্রু এই যে কাজটা করে। আর সমাজে আসলে আমাদের দেশে টাকা থাকলে আসলে সে মোল্লা হোক আর নারী হোক, যাই হোক না কেন, তার কাছেই দেশ। আল্লাহ, ভগবান বা গড তাদের কাছে এসে সিজদা দেয়, এটা বাস্তবতা। আপনি আজকে বেশ কিছু টাকার মালিক, আপনি যা ইচ্ছা বলেন, দেখবেন মোল্লারাও আপনার বিরুদ্ধে ফতোয়া দেবে না। আর দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তো সবচেয়ে বড় উদাহরণ। ডক্টর মোহাম্মদ ইউনূস তো একজন নাস্তিক, এবং তিনি ইসলামের পক্ষে সারা জীবনে কোনো কাজ করেন নাই, বরং ইসলামের বিরুদ্ধে যায় সব কাজে তিনি করেছেন। কয়দিন আগে মোল্লা মুন্সিরা তাকে কি গালাগালিটা করেছে, সুদখোর ইউনূস এইটাই বলে। এখন সেই ইউনূসকে নবী বলতেছে। এই আরো লাগবে উদাহরণ, আমি আরো বোধহয় কয়েকটা উদাহরণ দিতে। কিন্তু ভাইয়া ধরেন, এইটাও না, ধরেন রাস্তায়, যে কোনো রাস্তায় বাংলাদেশের একটা মেয়ে যদি চিৎকার দেয়,
তাহলে তো সকল মানুষজন এসে জড়ো হয়ে যায়। এখন ধরেন কথার কথা, আমি একটা মহিলার বা মেয়ের সামনে তার কাছে মনে হলো যে আমার অ্যাপ্রোচ বা আমার ওয়ে অফ লুকিং অ্যাট হার ইজ নট নাইস, সো আমার কিন্তু ওইভাবে ইন্টেনশন না, কিন্তু সে যদি এটা ইন্টারপ্রেট করে একটা চিৎকার দেয়, তাহলে তো আমি বিপদে পড়ে যাব, ঠিক না? দেখেন এই যে ভুল বোঝাবুঝি এটা তো হয়, এবং এই কারণে যে শুধুমাত্র নারীরা পুরুষদের ভাষায় তা নয়। মোহাম্মদ নবী নামের একজন, মোহাম্মদ জুয়েল নামের একজন লালমনিরহাটে মসজিদে গেছিলেন নামাজ পড়তে, তাকে ওখানে পিটিয়ে মেরে হত্যা করে পুড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ মানুষ মনে করেছে সে কোরআন শরীফ ফেলে দিয়েছে। দেখেন তাৎক্ষণিক কিন্তু প্রতিক্রিয়া, শুধুমাত্র নারী কেন্দ্রিক পুরুষ কেন্দ্রিক না। এই ধরনের আমরা তো সচেতন ওইভাবে না, আর কোনো কিছু বললেই আমাদের চেতনা জাগ্রত হয়ে যায়, আমাদের ধর্মীয় অনুভূতি জাগ্রত হয়ে যায়, আমাদের ইজ্জত ধ্বংস হয়ে যায়। তো এগুলো আসলে সামাজিক অবক্ষয়, সেখান থেকে আসলে সবাই ভিকটিম হয়। আর শেষ প্রসঙ্গ হইতেছে যে দেখেন যে পৃথিবীর সব দেশেই মানুষ চায় নিজের যার সাথেই ভালোবাসা হোক বা এই হোক, পার্টনারশিপ হোক, চায় তাদের এই করতে, কিন্তু আমি দেখতেছি যে সাবকন্টিনেন্টে মানে উপমহাদেশীয় কালচারে মানে কি বলে যে তুই কেন আমার হবি না, এরকম একটা টেন্ডেন্সি। আমার বউ তোমার বউ আমার বউ। না না না, মনে করেন যে একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করলো, অনেক কয়েকদিন করলো বা অনেক দিন করলো, কিন্তু তারপরে ব্রেকআপ হইলে সে মেনে নিতে পারে, কারণ মেয়ের ক্ষেত্রে এটা সেম। এই বয়স্ক মহিলাটা এত বয়স্ক একটা মহিলা, কারণ এটা ব্যক্তিত্বহীনতা, এটা ব্যক্তিত্ব, সে মনে করে যে আমার বলুন যে আমার মনে হয় এগুলো ব্যক্তিত্বহীনতা, এটা ব্যক্তিত্বহীনতা। সে মনে করে যে আমি আর কাউকে পাবো না, আমার তাকেই লাগবে। হ্যাঁ, একটা মানুষ আছে আমাদের দেশে বা এই যে মুসলিম সমাজে সবাই না মালিকানার প্র্যাকটিস করে, অন্যের যে অধিকার আছে এটা তো এরা স্বীকার করে না। অর্থাৎ মালিকানা প্র্যাকটিস কি, যখন একটা ছেলে একটা মেয়ের সাথে প্রেম করে, তখন শুধু ছেলেটা মেয়েটাকে নিজের সম্পদ মনে করে তা না, উল্টা মেয়েটাও মনে করে, তুমি আমার হবা না, তুমি আমার, তুমি আমার কেন রে ভাই, তুমি আমার। যদিও আমরা এটা প্রেমের ক্ষেত্রে বলি, কিন্তু আসলে তুমি আমার না। সত্যি কথা কি জানেন, আমি যদি আজকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ প্রেমিক হই, তবু আমি একজন কি বলে এটাকে, একজন যুক্তিবাদী বা একজন যুক্তির পক্ষের মানুষ হিসেবে আমি বলবো আমি আমার, আমি তোমাকে ভালোবাসি, আমি আমার হয়েই আমি তোমাকে ভালোবাসতে পারি। আমাদের দেশের মানুষ কি হয়, যৌন শিক্ষা সঠিক যে যৌন শিক্ষার অভাব, হ্যাঁ, বা ধরুন যে সুশিক্ষার অভাব, বা আমাদের যে বিনোদন ব্যবস্থা আছে, নাটক সিনেমার যে মেসেজগুলো, যেখান থেকে তারা সঠিক মানে সুস্থভাবে প্রেম করা বা সুস্থ চিন্তা করা সত্যিকার অর্থে কিন্তু শেখে না। শুধু আমাদের দেশে না, ভারতের অবস্থা আরো করুন। ভারতের যে সমস্ত টিভি চ্যানেলগুলোতে বলতে চাই যে ওয়েস্ট ইউরোপের কথা তো বাদই দিলাম, কিন্তু ইস্ট ইউরোপেও তারা এত শিক্ষিত না, তাদের মধ্যে ধর্মীয় গোড়ামি আছে, কিন্তু তারাও যদি একজন ব্রেকআপ হয়ে যায়, তারা কিন্তু এরকম মানে পজিটিভ হয়ে যায় না। তারা মনে করে যে ঠিক আছে, ব্রেকআপ হয়ে গেছে, ঠিক আছে, ও মতো থাকুক, আমি আমার মতো থাকি। কিন্তু এইসব অঞ্চলে, স্পেশালি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে কি এটা কি সিনেমাতে গুলিতেও তো এইগুলি দেখায়। মানে শাহরুখ খানের সিনেমা দেখা তো মানুষ তো কি শিখবে? শাহরুখ খানরা এত বড় স্টার, কিন্তু শাহরুখ খান তো খুবই একটা কি বলে যে একটা মেয়ের পিছনে কিভাবে পার্সু করতে হয়, একটা মেয়ের পিছনে কিভাবে লাগা থাকতে হয়, এইগুলি শিখায়। এগুলো সিনেমার স্বার্থে। শাহরুখ খান তো শেখান না, এটা ডিরেক্টরের ব্যাপার থাকে, মানুষ কি দেখতে চায়, সিনেমায় নায়িকা খেতে চায় তাই খাওয়ায়। আমাদের বাংলা সিনেমায় দেখেছি না, কেউ ধর্ষণের শিকার হলে তার সিনেমায় দেখানো হয় যে সে আত্মহত্যা, এই কালচার দিতে হবে সিনেমাতে, এইগুলি তো শিখাইতেছে, ঠিক না? অনেক ধন্যবাদ সম্রাট ভাই। আপনার ব্যাপারে শিলা নামের একজন কমেন্ট করেছেন যে আপনি মোটা হয়ে গেছেন, তো মাংস কমাও মাসুদ, সরি মাংস কমাও সম্রাট হইতে হবে আর কি। তো আমি আসলে দৈনিক 8টা মিল খাইতেছি, আমার এখন টার্গেট হইতেছে যে 15 কিলো মোর অ্যাড করা। আমি এখন মানে হেভি ওয়েট মানে বডি বিল্ডার হইতে চাই আর কি। সো এই কারণে আর কি। অনেক শুভকামনা আপনার জন্য সম্রাট খান ভাই, ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওকে, আমাদের সর্বশেষ গেস্ট মেহেদী হাসান ভাই, আপনি আছেন? মেহেদী হাসান, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন?
জি, আপনি আগেও বোধহয় একদিন যুক্ত হয়েছিলেন মেহেদী হাসান ভাই, আপনি শেষের দিকেই যুক্ত হন। আহ, কেমন এবার আছেন ভাই দ্বিতীয়বার কি আসাদ অবস্থা? ভাই? জি, আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। মাসুদ ভাই কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আহ, আমার আসাদ ভাইয়ের সাথে এর আগেও একদিন কথা হয়েছে, সেদিনও আপনাকে খুঁজতেছিলাম। আপনাকে এই প্রশ্নটা আগে করি, ছোট প্রশ্ন। আপনাকে এই প্রশ্নটা হলো, আপনার ছবিটা কেন এখনো ওই ওই ভেসেরই আছে? মানে আপনি কোন ছবির কথা বোঝাচ্ছেন? আপনি কি এই আপনার ছবিটার এই কথা বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ জি হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। দেখুন, এটা হচ্ছে আমার বর্তমানে, আপনি আমাকে দেখতেই পাচ্ছেন, আমি যেহেতু লাইভে আছি। আমার পুরাতন কিছু ছবি আছে, নতুন কিছু ছবি আছে। আমি যখন যে ছবি ইচ্ছা তখন সেই ছবিটাকেই আমি ইউজ করি, বা আমি পুরাতন ছবিও মাঝে মাঝে ফেসবুকে আপলোড করি। তো পুরোনো ছবি আপলোড করার মানে কিন্তু আমি এখন তাই আছি তা না। তো যেমন ধরুন, আমি যদি আমার 5 বছর বয়সের ছবি আপলোড করি, তার মানে কিন্তু এখন আমি নিজেকে 5 বছরের শিশু মনে করছি, ব্যাপারটা তা না। তার ছবি আমি যেটা যেখানে মন চাই ইউজ করতেই পারি, কারণ আমার আমি ওটা কিন্তু আমি ওই ছবিটা দেওয়ার মানে হচ্ছে ওটা আমি, এবং আমি ওরকম ছিলাম, সেটা বোঝানো, আর কিছু না। মেহেদী হাসান ভাই, আমি একটু সম্পর্ক এটার সাথে একটু যুক্ত করি। দেখেন, মুফতি মাসুদ ভাই তিনি মাদ্রাসায় শিক্ষকতা করেছেন, পড়াশোনা করেছেন। এ যাবৎ কেউ এসে তার বিরুদ্ধে এই অভিযোগটা করতে পারেন নাই যে তিনি কাউকে মাদ্রাসায় বলাৎকার করেছেন বা কারোর টাকা মেরে দিয়েছেন বা কারোর ক্ষতি করেছেন। তার মানে ওই পোশাক পরা অবস্থায় উনি যে ছবিটা, যে সময় তিনি শিক্ষকতার দায়িত্বে ছিলেন বা ইসলাম প্রচারের কাজে ছিলেন, তিনি অপরাধ করেন নাই। পোশাকের তো দোষ হয় না। দেখেন, আমরা যে এই বিভিন্ন ব্যক্তিদের, এই যে মোল্লাদের বলি, আসলে মোল্লাদের ইন জেনারেল সকল মোল্লাদের, মানে যারা ইসলাম প্রচারক তাদেরকে বলি না, এটা বলি হচ্ছে যারা এই এই সমস্যাটা করে। আবার এই যে পোশাকটা মাসুদ ভাই যেটা পরে আছেন, এটা তো ইসলামের পোশাকও না, এর আগের, যাকে মুসলমানরা সব অনেক মানে নামাজের মধ্যেও গালি দেন, আবুল আহাব, মানে আবু আল হাক্কাম, তো তার পোশাকও তো এটা ছিল। তো অথবা ইয়াজিদ নিয়ে কথা আছে, এই তুই ইয়াজিদি এরকম বলা হয়, তুই খারিজি। তো তাদের পোশাকগুলো যদি একটু পড়েন বা আপনি একটু ঘাটাঘাটি করেন, বুঝতে পারবেন তাদের পোশাক এরকমই। এবং আবু যারা জাহেল, আরবের অমুসলিম আছে এখন, মুসলমানরা যাকে আবু জাহেল বলে, তার পোশাকও ছিল আজকের যুগে মুসলমানরা যেটাকে ইসলামী পোশাক বলে, ওই পোশাকটাই। তার পোশাক ওই পাঞ্জাবি পায়জামাই ছিল। হ্যাঁ, জি। পাঞ্জাবি লুঙ্গি। এমনকি আফগানিস্তানে যারা অমুসলিম আছে, পাকিস্তানের দিকে তাকান, ওখানে যারা অমুসলিম আছে তারাও দেখবেন পাঞ্জাবি পরে আছে। এমনকি যে শিখরা আছেন পাঞ্জাবের, যারা পাঞ্জাবি, তারা তো পাঞ্জাবি পরে না। আমরা যে পাঞ্জাবিটা পরি, এটা তো তাদেরই হিন্দুয়ানি পোশাক তাহলে হয়ে যায়। তো এই আসলে পোশাকের তো দায় নেই। উনি আসলে এটাকে অপমান বা এইটা দিয়ে আসলে মানে যদি ধরেন ওই ওই পোশাকটা, ওই লেবাসটা ওনার পুঁজি থাকতো, তাহলে তো উনি নিজের দাড়ি কেটে ফেলতেন না, তাই না? উনি ওই লেবাসেই থাকতেন। উনি তো এখানে ধান্দা করলে তো ভাই কেউ চেহারা দেখে ধান্দা করে না। মানে ধরেন কোনো একটা জিনিস করতে গেলে এটা ট্রান্সপারেন্সি। আমার মনে হয় যে উনি যেটা করছেন স্বচ্ছতা আছে, এটা ভালোই জিনিসটা। জি, মেহেদী হাসান ভাই, আপনার যদি আর কোনো প্রশ্ন থাকে, আমরা একদম শেষের দিকে, শেষ করতেই হয়। মেহেদী হাসান ভাইয়ের ভিডিও আটকে গেছে, যদি কোনো ইন্টারনেট প্রবলেম না থাকে। মেহেদী হাসান ভাই, আমি আশা করবো আপনি অন্য, মানে পরের শোতে একটু তাড়াতাড়ি যদি যুক্ত হন, বাংলা সময় 9টায় করি, তাহলে আমরা দীর্ঘক্ষণ আপনার সাথে কথা বলতে পারবো। মাসুদ ভাই, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রায় 2000 দর্শক আমাদেরকে দেখছেন। আমি সেই দর্শকদের একটা অনুরোধ করব, আমাদের শেষ গেস্ট আমরা নিয়ে ফেলেছি। আপনারা দেখছেন এই যে ভিডিওটি, খিলাফত, এটা তো দেখলেনই। এই যে বোতলবন্দি মাহফুজ আলম থটকাস্ট পর্ব 6, এই ভিডিওটা আপনারা দেখবেন। এর কারণ আমি বিশেষভাবে অনুরোধ করি, কারণ এটা অনেক কষ্ট করতে হয়েছে। গতকাল রাতে এটা রেকর্ড করেছিলাম আমার সময়। তো যখন রাতে রেকর্ড করি, তখন কিছু জায়গায় শব্দচয়নে ভুল হয়েছিল। যখন ভুল হয়েছে, অনেক গভীর রাতে আমি এটা রেকর্ড করি নাই। ঘুম থেকে এমনিতেই এই যখন লাইভ করি শনিবার, আমি কিন্তু আমার এখানে একদম ভোর, মানে সূর্যের আলো ওঠার আগে লাইভ শুরু করি। এমনিতেই ভোরে উঠতে হয়। এই ভিডিওটার জন্য আরো 4 ঘন্টা আগে ঘুম থেকে উঠেছি। এরপরে আপনারা দেখেছেন এই ভিডিওটা আমি রেকর্ড করে রায়হান জুয়েল ভাইয়ের সাথে একটা লাইভ শো দেখলেন 1 ঘন্টার মতো, প্রায় 40 মিনিটের মতো। সেটা শেষ করে এই আমাদের এই যে প্রশ্নোত্তর পর্ব, এটাতে আমি আছি। মানে প্রায় 5, 6, 7 ঘন্টা ধরে আমি শ্রম দিয়ে যাচ্ছি।
তো এই শ্রম দেওয়া শুরু হচ্ছে যে আমি একদম মধ্যরাতে উঠে এই ভিডিওটি রেকর্ড করেছি, সবাক ভাইকে পাঠিয়েছি, তিনি এডিট করেছেন, বেসিক এডিট করে আপলোড করে ফেলেছেন। তো আপনারা যদি দেখেন তাহলে পরে এটা সার্থকতা। আমি কমেন্টে লিংক দিয়ে রেখেছি ইউটিউবের, আপনারা যেখান থেকে লাইভ দেখছেন এই ডেসক্রিপশনে এই ভিডিওটা দেওয়া আছে। একে একে যদি আপনারা আমাদের শোটি, আজকের এই শোটি এখানেই শেষ, আপনারা যদি একে একে যারা দেখছেন তারা যদি এই লিঙ্কে ঢুকে এই ভিডিওটি দেখেন তাহলে পরিশ্রম সফল হয়। আপনারা অনেকে বলতে পারেন যে আমার তো নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, কেন ইশতেহার? ইশতেহার একটা ভিন্ন প্ল্যাটফর্ম যেখানে কোনো ব্যক্তিগত রাগ, ক্ষোভ, ক্রোধ কোনো কিছুই এখানে প্রাধান্য না। আমরা বস্তুনিষ্ঠ যেটাকে বলা হয় একদম নিরপেক্ষভাবে কোনো কিছু বিশ্লেষণ করার চেষ্টা করি। এই ভিডিওটাতে আপনারা এখানে স্যাটায়ার আছে, মানে ইউনূস সরকারের এই যে রেজিম, সেখানে যে তারা যে স্বৈরাচার হয়ে দাঁড়িয়েছে সেটার আসলে হাস্যরসের মাধ্যমে এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি। খুব দ্রুত আপনারা, আমি এটা নিশ্চিত যে আপনারা মজা পাবেন, এটা দেখলে মজা পাবেন, এবং এই মজা বা হাস্যরসের মাধ্যমে সমাজের বাস্তবতা তুলে ধরার এলিমেন্ট পাবেন। আপনারা একে একে যদি এখান থেকে এই ভিডিওর লিঙ্ক ধরে ধরে আপনারা যান দেখেন তাহলে আমি খুব খুশি হব। প্রায় 2000 মানুষ দেখছেন। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা খুব সিম্পল, এখানে কমেন্টে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখবেন, সেই আশা রাখছি। মুফতি মাসুদ ভাই, আপনি দীর্ঘ একটা সময় আমাদেরকে দিলেন, আপনাকে ধন্যবাদ জানাই, এবং আপনিও এই ভিডিওটা দেখবেন থটকাস্টের, খুব ছোট 8 মিনিটের ভিডিও, সেই আশা রাখছি। আপনার শেষ বক্তব্য দিয়ে যদি আজকে শোটি শেষ করেন। হ্যাঁ, নিশ্চয়ই আমি দেখবো, এবং আপনি যেমনটা দেখান ইশতেহারের ভিডিওগুলো খুবই খুবই ভালো হচ্ছে। ইশতেহার টিমের সাথে আপনি সহ যারা আছেন সকলকে আমি হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং রায়হান জুয়েল ভাইয়ের কথা আপনি বললেন, আমি তার কথা খুব পছন্দ করি। তিতা টিভি আবারও হয়তো তিতা টিভি শুরু করবে, রেভলিউশন শুরু জি জি, করবে। আজকে লাইভে এসে তিনি বলেছিলেন আমাদের শো এর আগে যে তিনি অবশ্যই শো শুরু করবেন, করে দিয়েছেন, এবং আমৃত্যু তিনি এই অবদান রাখবেন। তিনি আমাদের মধ্যে আরেকজন সম্পদ হিসেবে আগেও ছিলেন, এখন বেশ চমৎকার ভাবে, আমি আপনাকে যেটা বলছিলাম যে তিনি হ্যাঁ, নিরাপদে পৌঁছে গেছেন এবং ভালো আছেন। ওকে, ঠিক আছে, তাহলে আমার বক্তব্য শেষ। যারা দেখছেন লাইভটা এখন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমিও শেষ করছি। ভালো থাকবেন সবাই। দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এতক্ষণ এই দীর্ঘ 2.5 ঘন্টার ভিডিও দেখেছেন, নিশ্চয়ই 8 মিনিটের ওই ভিডিওটা দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরের সপ্তাহে দেখা হচ্ছে একই বিষয় নিয়ে। সেই পর্যন্ত বিদায়, এবং যারা কমেন্ট করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা, যারা যুক্ত হয়ে কথা বলতে পারেননি বা কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছে তাদের প্রতি দুঃখ প্রকাশ করছি।